সুপ্রভাত বন্ধুরা, বাজে 7টা এবং সকালবেলা উঠে রোদ্দুরটা দেখুন কোথায় অবধি এসেছে, এখান পর্যন্ত। আর এই ঘরে পর্দাটা সরিয়ে দিলাম দেওয়ার জন্যই, এই যে ওই পর্যন্ত, ওখানেও কিছুটা বোঝা যাচ্ছে। পূবমুখী বাড়ি, এটা একটা সুবিধা। এর আগেও আমি খেয়াল করেছি যে কালকে দেখুন যেমন আমি 11টার সময় শুয়ে পড়েছি, আজকে 6টার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে, নিজে নিজে ভেঙে গেছে, কোনো অ্যালার্ম নেই, কিছু না। উঠেছি একদম ফ্রেশ, কোনো রকম ক্লান্তি নেই, কিচ্ছু না। এখন আমার মেয়ে, আমার বর কিন্তু ঘুমোচ্ছে, আজকে রবিবার। কাজের দিন হলে তো ঘুমাতে কখনই বেরিয়ে যেত। অথচ এইরকমও হয়েছে যে আমি শুয়েছি হচ্ছে ধরুন 1টার সময়, হ্যাঁ, তখনও আমার 8 ঘন্টা ঘুম হয়তো কমপ্লিট হয়েছে বা 7 ঘন্টা ঘুম কমপ্লিট হয়েছে, কিন্তু তারপরে কিন্তু ক্লান্তি যায়নি এবং নিজে থেকে চোখও খোলেনি। আমাকে কেউ তুলে দিয়েছে, তারপর আমার উঠতে হয়েছে, বা মানে অগত্যা উঠতে হয়েছে, বা উঠে গেলেও শরীরে প্রবল ক্লান্তি। মানে সঠিক সময়ে শোয়া এবং ওঠা, এটা সত্যি সত্যি শরীরের জন্য অত্যন্ত দরকার, কিন্তু হয়ে ওঠে না, অনেক দিনই হয়ে ওঠে না। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো। এটা দাঁড়ান, আমি এটা একটু বন্ধ করে দিই, ব্যাপারটা ভালো বোঝা যাবে না। একটু আগে যে দৃশ্যটা আপনারা দেখলেন, সেটা এই যে এইটা কিছুতেই আমাদের, যেমন সপ্তাহে একদিন ঘষা হয়, এটার জন্য মানে আমরা আপাতত স্কচ ব্রাইট দিয়ে ঘষছি, কিছুতেই এটা কিছুদিনের মধ্যে, মানে 2-1 দিনের মধ্যে আবার এরকম কালচে হয়ে যায়। এই টাইলসটার দোষ না কী বৃত্তান্ত? এই যে ব্লগে যখন দেখাই এত বাজে লাগে। আপনাদের কারোর কাছে কোনো কিছু সমাধান জানা আছে এটা? হ্যাঁ, মানে মামুনি যখন ঘষে তখন এটা ওটা একরকম হয়ে যায়, কিন্তু আবার ওটা 2 দিনের মধ্যে এরকম হয়ে যায়। কেন যে এটা এরকম হয় কে জানে? টাইলসটারই সমস্যা না কি, কিছু বোঝা যায় না। সকালবেলা উঠে এই পূর্ণ কাজটি আমরা করে ফেলেছি, সেটি হচ্ছে মাথায় আমরা হেনা লাগিয়ে ফেলেছি, যাতে করে খুব তাড়াতাড়ি সমস্ত কাজে দিদিরা আসার আগে, মানে আজকে অনেকগুলো কাজ আছে, লাগিয়ে যেহেতু ওকে আমি দেবো, তাই এই কাজটি সমাপ্ত করে নিলাম, যাতে ওরা সবাই আসার আগে আমাদের চান টান করে আমরা একেবারে রেডি হয়ে থাকতে পারি। যদিও যে কাজগুলো করবো সেগুলো চান না করে করলেই ভালো হতো, কিন্তু তবুও এটা তো একটা কাজ, এটা লাগিয়ে বসে থাকতে হবে, হ্যাঁ তা না, সেটা একটা মিটিয়ে ফেলি, চান না হয় পড়া একবার গা ধুয়ে নেওয়া যাবে। 8:30 বাজে, বারান্দাতে কি সুন্দর রোদ এসেছে, আর রোদে যেন আরও বেশি সুন্দর লাগছে, গাছগুলোকে আরও সুন্দর লাগছে। আমাদের এই জায়গাটা জুড়ে হচ্ছে পায়রা বাসা করেছে। এই পায়রার বাসা খুব একটা ভালো কথা না, অনেক রোগ জীবাণু ছড়ায়, সে কারণেই। পদ্ম গাছ দেখতে এসেছি, মা বলে এত বারবার দেখিস না, মায়েরও নাকি নজর লাগে, একটু দেখতে হবে না যে তার জল কমে গেল কিনা, কোনো হেল্প লাগবে কিনা, একটু দেখতে হয়। শ্বশুরমশাই আজকাল উপরে আসতে একটু অসুবিধে হয়, কিন্তু তাও তিনি প্রত্যেক দিন একবার করে উপরে আসছেন নাতনির সঙ্গে মোলাকাত করতে। আজকে টুপুর আমার পেছনটায় বসে বসে পড়ছে। তো এখন কিছুক্ষণ আগে অবধি দাদুর সাথে বসেছিল, আমাদের এখন কিন্তু স্নান টান সমস্ত হয়ে গেছে। তো যাই হোক, তারপর বাবার সাথে খানিকক্ষণ গল্প টল্প করার পর এরপরে ওপরে যাচ্ছি। এই জায়গায় অনেকগুলো বই রাখা ছিল, একটা লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে গেছে, আর অনেকগুলো বই বাকি রয়েছে। আমরা বিভিন্ন লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করেছি, তাদের বই পৌঁছে দিয়ে আসতে হবে। আবার কয়েকজন বলেছেন তারা বাড়িতে এসে দেখে দেখে তবে নিয়ে যাবেন। তো আগে যারা দেখে নিয়ে যাবেন বলেছেন তারা আসুন, তো কিন্তু বইগুলোকে একটা ঠিকঠাক জায়গায় রাখবার দরকার ছিল। তো এখন আপাতত আজকে ধরতক্তা মারপেড়েকের কাজ আর কি, মানে আলপনা দিকে আমরা কেউ আশা করিনি, কারণ এখনও তো রান্নাবান্না কিছু হয়নি, মানে কি রান্নাবান্না করতে করতেই আধখানা করে রেখে আলপনা দিয়ে এসেছে। তাহলে কারণ 6টা হাতে কাজ করলে কাজটা আমাদের ওই ধরুন 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এই সময়টাতে কিন্তু এখনও আমার শ্বশুরমশাই টুপুরের সঙ্গে বসে বসে গল্প করছেন। আলপনাদি 2 পদ রান্না হয়ে গেছে, 3 পদের কাটাকুটি করে রেখে এসে আলপনাদি এখানে কাজটা করছে।
এরপর মিনামাসি কিন্তু এখন ঢুকে গেছে, মিনামাসি কাজকর্ম করছে। তো কাজটা সত্যি সত্যি মোটেই খুব একটা বেশি লাগেনি সময়, 6 হাতে কাজ করে আমাদের ওই মিনিট 20 মতো লেগেছে। তো তারপর যা হোক কাজটা হয়ে গেল এবং ভালোই লাগছে। এই জায়গাটাতে বইয়ের র্যাকে বই মানায়, বইয়ের র্যাকে কি আর জামা কাপড় মানায়? তো যাই হোক, তারপর এই যেটা হয়ে গেল, এরপর কিন্তু এই জায়গাটাকে আমরা বিছানা চাদর দিয়ে ঢেকে দেবো। যেদিন যেদিন লোকে দেখতে আসবে সেদিন সেদিন তাদের আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু কাউকে কোনো রকমভাবে বিক্রি করছি না, তারা এমনিতেই নিয়ে যাচ্ছেন। তবে ব্যক্তিগতভাবে পড়বার জন্য নয়, তারা কোনো লাইব্রেরির সঙ্গে সংযুক্ত, সেরকমভাবেই তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, আজকে ফ্রি হয়ে গেছে তো মনে হচ্ছে যেন এই জায়গার এনার্জিটা অনেকটা বেড়ে গেছে। সেই যে নিচে পদ্ম গাছ প্রতিস্থাপনের পর আপনাদের সাথে আর দেখা করানোই হয়নি, যদিও দেখা করানোর মতো কিছু নেই এখন সেরকমভাবে, তেমন মুখ বাড়ায়নি, কিন্তু তাও এই যে আজকে এই একটাই বাকি আছে, সেটা হচ্ছে মোহং, যেটা আগের বার পাত দিয়ে ফুল দেয়নি, কিন্তু কি দুর্দান্ত পাতা ছেড়েছে। এটার জন্য আজকে বেরোবো হচ্ছে গামলা কিনে আনতে। আর এটা হচ্ছে আমেরিকা মেলিয়া, না সরি, এটা হচ্ছে হোয়াইট ইয়েলো পিওনি। ইয়েলো পিওনি অনেকগুলো যেগুলো বাকি ছিল সেগুলো সব এখানে ভরে দিয়েছি। এটা হচ্ছে দিয়েছি হচ্ছে 1000 পেটাল। প্রথমে ভেবেছিলাম রাখবো না, পরে মনে করলাম থাক, অনেকগুলো ভালো ভালো টিউবার ছিল। হ্যাঁ, তো ঠিক আছে, এটা এখানে দিয়ে দিয়েছি, একটাই দিয়েছি। এটা হচ্ছে হোয়াইট পিওনি, এটা হচ্ছে আখিলা। এটা হচ্ছে একদম 6 ফিটের কাছাকাছি হাইট যাবে এটা, আর ফুল হবে হচ্ছে সাদা। আর একটু বড় গামলা দিলে ভালো হতো। এটা তো মোহং মনসুন ব্লুমার, তাতে দেখুন জলে, শুধু জলেতেই কিরম পাতা ছেড়েছে এটা, এবং সে কবে তোলা হয়েছে এখনও দিব্য আছে, এটাকে শিগগিরই দিয়ে দিতে হবে। আর এই দুটোই হচ্ছে রেড ফিলিপ, দুটোই, এবং তার মধ্যে এইটা দুটোই নতুন নতুন লাগানো, দিব্য পাতা ছেড়ে দিয়েছে। এখানে খুব ভালো রোদ্দুর পায়, তো ছাদের কাজগুলোই বরং একটু টিমটিম করছে, এগুলোই বেশি ভালো হয়েছে। তো সর্বসাকুল্যে ওপরে 6টা আর নিচে 1 2 3 4 5 6 7টা, মোহং যদি ধরি 7টা, তো অনেকগুলোই হয়ে গেল, তাই না? প্রায় 13টা গামলা যদি হয় শুধু পদ্ম গাছের, কখনো না কখনো একটা থেকে তো আমি ফুল পাবই। আমার গোপালেরকে একটা পদ্ম ফুল যাতে দিতে পারি সেটুকু যেন ঠাকুর ব্যবস্থা করে দেয়, আর কিছু চাই না। ক্যা বাত! এখান থেকে নিচে থেকে কি ভালো লাগছে দেখতে। হাইড্রেঞ্জিয়াটাও যেমন ফুটেছে তেমন তেমন গাঁদাগুলোও মুখ বাড়িয়েছে এবং ফুলও দিচ্ছে, মানে কড়িয়ে এসেছে। দেখানো যখন হচ্ছেই তখন আমার পিটুনিয়াগুলো কেন নয়, তাই না? সর্বসাকুল্যে বাইরে থেকে বারান্দা বাগান অনেকটা এরকম লাগে দেখতে, খুব একটা বাইরে থেকে বোঝা যায় না, একটা আনন্দটা পাওয়া যায় ভেতর থেকে, আর সেটুকুই আমি চাই। বাইরে কে দেখলো না দেখলো কি যায় আসে। এই সকালবেলা থেকে ব্লগ শুরু করেছি, কিন্তু ব্লগ কিন্তু খুব বেশি একটা হয়নি। আমি আগের দিনই বলেছিলাম যে আজকের দিনে প্রচুর কাজ আছে, কিন্তু কতটুকু আমি দেখাতে পারবো আমি বলতে পারছি না। খুব সামান্যই আপনাদের আজকে তুলে ধরতে পেরেছি। মাঝখানের সময়টায় বেরিয়েছিলাম, দুবার বেরিয়েছিলাম, একবার গাড়ি নিয়ে আর একবার এমনিতে টোটো নিয়ে বাড়ির সামনে থেকে। শ্বশুরমশাইয়ের সাথে দুবারই, মানে একবার এসে ঢুকলাম, ঢোকার পর তারপরে ড্রাইভার চলে গেল, তারপরে আবার একটা কাজ এসে গেল, আমার শ্বশুরমশাই বললেন চল মা একটু নিয়েই যাই, টোটো নিয়েই যাই। তাছাড়া ওকে একটা র্যান্ডাম টোটো দাঁড় করিয়ে আবার গিয়েছিলাম। তা বেশ অনেকক্ষণ সময় সেখানে চলে গেল, যার ফলে আর ব্লগটা সেরকমভাবে হয়ে উঠলো না। এই কাজটা ছিল আর কি, কাজেই গেছিলাম। তা যাই হোক, ঠিক আছে, এখন বিকেলবেলাতে একটুখানি গামলা কেনার ছুতোয় বেরোবো, আর আমার ট্রেডমিলে পড়ার জন্য একটা জুতো লাগবে। সেই জুতোটা আমি হাতিমোড় থেকেই কিনবো। হাতিমোড়ে না একটা ছোট্ট দোকান হয়েছে জানেন তো, কিন্তু ওর দোকানটা না খুব ভালো, কারণ যে ভদ্রলোক দোকানটা করছেন তিনি খুব ভালো লোক, কিন্তু মানে খুব শিক্ষিত মানুষ, খারাপ জিনিসপত্র দেবেন না উনি। টুপুরের স্কুল জুতো, যেটা শেষ, মানে স্কুল জীবনের শেষ যে জুতো এবং কেটস, সেটা কিন্তু ওনার দোকান থেকে কেনা হয়েছে। বুম্বাদা তো বাটা ছাড়া কিনতে চায় না সাধারণত, তো বুম্বাদার সাথে ভদ্রলোকের আলাপ হয়েছিল। তা আলাপ হওয়ার পর বুম্বাদাই আমাকে বললো তো এই হাতিমোড়ে একটা দোকান হয়েছে, লোকটা কিন্তু নেহাত ফেলনা নয়। বুঝলাম যে হ্যাঁ ডেফিনেটলি সে ভদ্রলোক ভালো। আর মেয়ের জুতোর ব্যাপারে ও যখন বাটা থেকে বেরিয়ে ওই ভদ্রলোককে রেকমেন্ড করছে, তারপর গেলাম, দেখলাম হ্যাঁ সত্যি খুব ভালো দোকানটা। তবে হ্যাঁ ভীষণ ছোট, জিনিসপত্র অনেক বেশি, কিন্তু দোকানটা ভালো।
আজকে আমি ভাবছি সেখানেই যাব, কারণ আমি গামলাটাও সেখান থেকেই কিনবো, যেহেতু মানে ওই ইয়ে থেকে, রবীন্দ্রনগর থেকে ওই হাতিমোড় সংলগ্ন একটা জুতো কিনে নিয়ে বাড়ি আসবো। কালকে আমি মার্কেটে গেছিলাম, আমার কিন্তু কালকে মনে ছিল, কিন্তু আমার এইখান থেকে কেনারই পরিকল্পনা ছিল, তাই জন্য কালকে আর কিনে। আলপনাদির কীর্তি, আলপনাদিদের বাড়ি থেকে সব শিম টিমের আনে, একটু বুড়ো দেখে শিম পেলে আলপনাদি বাড়ির জন্য নিয়ে আসে। এই বাড়ি থেকেও শিম কেনা হয়েছে, সেখানকারও একটু বুড়ো বুড়ো দেখে শিমের বিচি রেখে দিয়েছে, আর বাকিগুলো সব কুমড়োর বিচি, সব গাছ লাগাবে জন্য। আজকে আবার আমার ঠান্ডা লাগছে একটু একটু, আসলে একটা চাদর গায়ে দিলাম। রাস্তায় বেরোতে গেলে গরমও লাগতে পারে, হাঁটবো যেহেতু, কিন্তু তবুও আমার মনে হলো অনুভূত যখন হচ্ছে ঠান্ডা, তখন আন্ডার এস্টিমেট না করাই ভালো, কারণ এই ঠান্ডাগুলো লেগে যায়। তারপরে আজকে আবার হেনা করেছি সকালবেলায়, সাবধানের মান নেই। ও কাজের কাজ করেছে, বাহ কাজের কাজ করেছে। ঠান্ডা লাগছে আজকে আমার। তোমারও ঠান্ডা লাগছে? তাহলে আমার একার নয়, আমি বুড়ি হইনি বলো। চলো টাটা, গামলা কিনতে যাচ্ছি। যাক, জল দিতে দিতে গেছে, তার মানে ধুলোটা মরেছে। কয়েকদিনের মধ্যে হাতিমোড়ে কাজ শুরু হবে, কালকে যা বুঝতে পারলাম। হঠাৎ করে আমাদের এই বাড়ির সামনের রাস্তাটা খুব বিজি হয়ে যাবে, তখন ওই রাস্তাতে সবাই বিকল্প রাস্তা নেবে, এটা তো বিকল্প রাস্তা। আর আমাদের বাড়ির পাশের যে রাস্তাটা আছে ওটা দিয়ে তো সরাসরি, মানে আমাদের পাঁচিলের ওদিক দিয়ে, ওটা তো সরাসরি বাঘাযতীন পার্কে মেশে, কাজে তো ভালো রাস্তা না এটা। বাবা, খুব চুরি ডাকাতি রাহাজানি এই সমস্তগুলো বেড়েছে বন্ধুরা। আর ফেসবুকেতে স্ক্রল করতে গিয়ে র্যান্ডম একজন ভদ্রলোক, নামটা এখন মনে নেই, জ্যোতিষী, তিনি কিন্তু 2025-এর শেষে, আমি মনে আছে আমার এখনও, তিনি বলেছিলেন 2026-এর জুলাই মাস পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, চুরি বিশেষ বিশেষ রাশি, এখন সেটাও মনে নেই। চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলো খুব মানে বাড়বে, এরকম এরকম কথা বলেছিলেন। বৃশ্চিকটা ছিল না, সেইটা বৃশ্চিক কর্কট এগুলো ছিল না, এটা আমার মনে আছে। আর আগে আমার শ্বশুরমশাই এরকম বলে দিতে পারতেন, জানেন তো, কিন্তু এখন না। আর লাস্ট 2-3 মাস হলো দেখছি যে উনি একদমই হিসেব ঠিকঠাক রাখতে পারছেন না। আগে ওনার যে কথাগুলো ছিল সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যেত, এই রকমই বলতেন, মা রাস্তা দিয়ে সাবধানে হাঁটিস, একদম মেনশন করে দিতেন, পায়ে ব্যথা লাগবে মানুষকে বলে। একদিন একজন দেখতে, মানে সেটা অনেক বছর আগে, ডায়েরি খুলে খুলে দেখছেন, দেখে হঠাৎ করে কাকে যেন একটা ফোন করলেন, মাথায় আঘাত লাগবে সাবধান বলতেন, এবং সেগুলো ফোন তো বাজে খরচ হয়ে যাবে, খুব সাবধান বলতেন, সেগুলো মিলতো। কিন্তু এখন আর উনি পেরে ওঠেন না। লাস্ট 4-5 মাস হলো দেখছি ওনার কোনো হিসেব উনি ঠিকঠাক রাখতে পারছেন না, মেলাতে পারছে না। রাস্তা পুরো কাদা, সাবধানে হাঁটতে হচ্ছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই তো। যার ফলে নতুন করে যারা আমার শ্বশুরমশাইয়ের কাছে অনেকেই বলেন, একটু আমার ছেলেরটা একটু বলে দাও, হ্যাঁ না ওগুলো না, ছেলেরটা বলে দাও, মেয়েরটা বলে দাও, স্বামীরটা বলে দাও, আমারটা বলে দাও। আর বলবেন না, 85 বছর হয়েছে তো, আর পেরে উঠছেন না হিসেব টিসেব রাখতে। এখন আমার ননদ আজ 6-7 বছর হলো বাবার কাছ থেকে শিখেছে, সে খুব ভালো করতে পারে এই কাজটা, কিন্তু ও প্রচণ্ড বিজি। এত চাকরিটা ভীষণ হ্যাকটিক, তারপরেতে যদিও খুব এনজয় করে, খুব ভালো চাকরি, কিন্তু খুব চাপের চাকরি। তারপরে আবার সংসার আছে, বাচ্চাটা ছোট, ও ঠিক বাবার মতো অতটা অ্যাভেলেবেল নয় এই সমস্ত ব্যাপারে। কিন্তু আমার শ্বশুরমশাই, যার ফলে খুব বিশেষ কিছু মানুষের কাজটা আজকাল আমার ননদকে বলে। ও শিখেছে, আগ্রহ রয়েছে, একটু যখন ফ্রি হয়ে যাবে চাকরি থেকে তখন হয়তোবা একটু বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে। এমনিতে ওর কিন্তু তেমন শেয়ার থেকে ওটা গুমও নেই, ও বললে করে দেবে, কিন্তু সময় পায় না, না। তাছাড়া বাচ্চাটা ছোট, সংসার ওর, আর আর্মি ওয়াইফদের এমনিতেই ফোন নাম্বার রিভিল করা যায় না, যে ও অতটা অ্যাভেলেবেল নয়। যাই হোক, চলুন, বকবক করতে করতে হাতিমোড়ের কাছাকাছি প্রায় চলে এলাম। হাতিমোড় থেকে সুভাষপল্লী বাজারের দিকে যেতে সামান্য একটু দূরেই কিন্তু এটা, মানে যেতে সুভাষপল্লী বাজারের দিকে ডান দিকে পড়ছে। ছোট্ট দোকান বটে, তবে দোকানটা সত্যি সত্যি ভীষণ ভালো। আর এখানকার ভদ্রলোকও বেশ ভালো, তবে বুঝতে পারছেন তো কত জুতো, পরিসরটা অল্প, তবে কোয়ালিটি ভালো এবং কাস্টমারও কিন্তু যথেষ্ট আসে এবং খুব ভালো ভালো কাস্টমার। তো যাই হোক, এরপর জুতো একটা কিনে নিলাম, 680 টাকা নিল, ভালো জুতোটা হয়েছে।
তারপর ওই পদ্মের একটা চারি নিলাম, এটা মোহাং লাগাবো। তারপর নিলাম হচ্ছে তিল। তারপরে আমার হেঁটে আসারই পরিকল্পনা ছিল, হঠাৎ আমার শ্বশুরমশাইয়ের ফোন এলো। গলা শুনে যেন মনে হচ্ছিল না যে আজকে ছেলের সঙ্গে কোনো অশান্তি হয়েছে। তো কী কারণে হঠাৎ ফোন করে বললেন শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো বাড়িতে। তা আমার একটু টেনশন হয়ে গেল, তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে পৌঁছলাম। কী কারণে ডেকেছিলেন দাঁড়ান একবারে বাড়িতে গিয়ে তারপর বলি। আমার শ্বশুরমশাই আমাকে তখন ফোন করে ডেকে পাঠিয়েছিলেন, কারণ আমার শ্বশুরমশাই নাকি মন খারাপ করছিল। এই জন্য এই ভেবে মন খারাপ করছিল, তার নাকি সিক্স সেন্স বলছিল একটা কিছু বিপদ হতে পারে। আর আমার শ্বশুরমশাই ষষ্ঠেন্দ্রিয় সাংঘাতিক স্ট্রং, কিন্তু ওইভাবে ডেকে পাঠানোর কারণ হচ্ছে ওনার বক্তব্য যে উনি যদি আমাকে আসল কারণটা বলে তাহলে হয়তো বা আমি তাড়াতাড়ি আসবো না, বলবো না না কিছু হবে না, কিছু হবে না। ইনফ্যাক্ট ঠিকই ভেবেছেন তিনি, কারণ সেটা আমাকে তৎক্ষণাৎ বললে আমি তাই বলতাম যে না বাবা কিচ্ছু হবে না, ঠাকুরের নাম করতে করতে আমি হাঁটতে হাঁটতে চলে আসি। আর তখন তোমার কাজ হয়েই গেছিলো, যার ফলে আমার উটকু রাস্তা হেঁটে আসলেই হতো। তা বাবা বললেন যে না তাড়াতাড়ি বাড়ি এসো, ওরমভাবে বলাতে একটু টেনশনে পড়েই তাড়াতাড়ি চলে এসেছিলাম। যাই হোক, এসব ব্যাপারগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু খুব মনে লাগে, ভালো লাগে। যে পিতৃস্থানীয় একজন মানুষ, আমার বাবার বন্ধু, আমার শ্বশুরমশাই, তিনি এরমভাবে ভাবছেন। যখন নাকি আমি আজকে বেরিয়েছি ওনার নাকি তখন থেকেই মনটা খুচখুচ করছিল। আবারও বলছি, আমার শ্বশুরমশাইয়ের ষষ্ঠেন্দ্রিয়ের মানে এটা কিন্তু খুব মানে অনেক জনবিদিত আর কি, যে ওনার এই ষষ্ঠেন্দ্রিয়ের সাংঘাতিক, মানে উনি কিছু বলছেন জ্যোতিষ হিসেবে নয়, অন্য কিছু হিসেবে নয়, এমনি জাস্ট উনি বলছেন যে এটা কিন্তু হতে পারে, সেটা কিন্তু হতো। আত্মীয় স্বজন মহলে তো ব্যাপারটা হতোই, কলিগদের মধ্যেও এই জিনিসটা খুবই মানে সবাই মানতেন। আমি মুখে না হাজমোলা দিয়েছি, সেই জন্য তো কথা বলতে গেলে একটু অন্য হচ্ছে। হাজমোলা দেওয়ার কারণও আছে একটা, কারণ আমার খুব বমি পাচ্ছে, কী কারণে বুঝতে পারছি না, কিন্তু আমার ভালো লাগছে না শরীরটা। আর সারাদিনেতে কালকে তাড়াতাড়ি শোয়া এবং তাড়াতাড়ি ওঠা নিয়ে আজকে আমি এত লেকচার ঝেড়েছি যে আজকে কেউ ভুল করেও আর কি বেশি রাতে আমাকে জাগাবে না, সেটা আমি বুঝতে পেরে গেছি। আজকে যেরকম আমার পরের পর কাজ ছিল, কাল আমার কিন্তু অত পরের পর কাজ নেই, কিন্তু তাও আমাকে ভিডিওটা এডিট করে রাখতে হবে, কারণ একদিনের কাজ গোটা দিনের কাজ শেষ করে তবে শুতে যাওয়াটাই ভালো। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে এবং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।